গাইস, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু ভূত আড্ডা। শুরু হয়ে গেল ভূত আড্ডার আরও একটি নতুন এপিসোড। আর বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি, ইমরান এইচ খান। আজকে যেহেতু বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার রাত মানেই মকসেদ ভাইয়ের অসাধারণ সব ঘটনা। হ্যাঁ, ঠিক তাই, আজকেও কিন্তু আপনাদের জন্য নিয়ে এসেছি মকসেদ ভাইয়ের লেখা নবু পাগলার আরও একটি দুর্দান্ত লোমহর্ষক ভয়ঙ্কর ঘটনা। সত্যিই আজকের ঘটনাটি অন্য সব ঘটনার থেকে একটু ভিন্ন রকম হতে যাচ্ছে। ঘটনার মধ্যে কি নেই, ইমোশন, ভয়, সব কিছু মিলে একটা কম্বিনেশন আজকে মকসেদ ভাই আমাদেরকে লিখে পাঠিয়েছেন। তো বেশি কথা বলে ঘটনার আমেজটা নষ্ট করতে চাচ্ছি না। মূল ঘটনায় চলে যাওয়ার আগে আপনাদেরকে শুধু এতটুকুই বলবো, আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। এর ফলে আমাদের পরবর্তী সকল আপডেট সবার আগে কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। আর আপনারাও যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান, সেই ক্ষেত্রে আপনাদের কাছে দুইটি ওয়ে আছে। প্রথমত, আপনারা সরাসরি আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে প্রিন্ট আপ করা আছে। এছাড়াও আপনারা চাইলেই কিন্তু আমাদেরকে ইমেলের মাধ্যমেও ঘটনা পাঠাতে পারেন। আর আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutadda.stories@gmail.com। আপনাদের জানা শোনা সেরা ভয়ঙ্কর ঘটনাগুলো আমাদেরকে লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে পাঠিয়ে দিতে পারেন। তো এখন আর কথা বাড়াবো না, এবার সরাসরি চলে যাবো আজকের মূল এপিসোডে। চলুন তাহলে শুনে আসি মকসেদ ভাইয়ের লেখা নবু পাগলার ঘটনা। ঘটনাটি আমাকে ঠিক যেইভাবে লিখে পাঠিয়েছেন, আমি চেষ্টা করছি ঠিক সেভাবেই আপনাদের মাঝে উপস্থাপন করতে। লিখছেন, আসসালামু আলাইকুম প্রিয় ইমরান এইচ খান ভাই। আশা করি আপনি এবং ভূত আড্ডার সকল লিসেনার সবাই অনেক ভালো আছেন। আমি মকসেদ হাসান, ভূত আড্ডার একজন অ্যাডমিন, বাসা নেত্রকোনা 7 রেল ক্রসিং। প্রিয় লিসেনার, আজ আপনাদের মাঝে নিয়ে আসলাম নবু পাগলার আরও একটা ভয়ঙ্কর ঘটনা। আশা করি এই ঘটনাটা সবার অনেক বেশি ভালো লাগবে। তাহলে আর কথা না বলে এবার সরাসরি ঘটনায় চলে যাই। আসাদ, আনোয়ার, অনেক আর সানি, ওরা 4 ভাই। আসাদ, আনোয়ার আর অনেক ওরা হচ্ছে এক মায়ের সন্তান, আর সানি হচ্ছে তাদের সৎ ভাই। সানিকে বাকি 3 ভাই একদমই পছন্দ করতো না। এক কথায় বলতে গেলে সানিকে ওরা 3 জন অনেক বেশি অবহেলা করত। কিন্তু সানির সৎ মা আবার সানিকে অনেক আদর করত। সে কখনো বুঝতেই দিত না যে উনি সানির সৎ মা। এই যুগে এমন সৎ মা ভালো হয় এটা সচরাচর দেখা মেলে না। আর এটাই হলো সানির জীবনের সবচেয়ে বড় সমস্যা। সানি একটা মাদ্রাসায় পড়াশোনা করত। সেদিন ছিল শুক্রবার, আর সেই দিন সানি মাদ্রাসায় যায়নি। সানির বাকি 3 ভাই আসাদ, আনোয়ার আর অনেক বাসার ছাদে বসে সিগারেট খাচ্ছিল, আর এটা দেখে ফেলে সানি। কিন্তু অন্য পাশ থেকে পাশের বাসার অন্য আরেকটা ছেলেও এই দৃশ্যটা দেখে। ওরা 3 জন সিগারেট খাচ্ছে, কিন্তু অনেক, আসাদ আর আনোয়ার ওরা আবার সেই ছেলেটাকে দেখতে পায়নি। আসাদ, আনোয়ার, অনেক ওরা সানিকে একটা বকা দিয়ে ছাদ থেকে চলে যেতে বলে, আর সানির সাথে সাথে ছাদ থেকে নেমে গেল। আসাদ, আনোয়ার, অনেক ভাবলো সানিকে যেই ধমক দিছে সে হয়তো আর বাসায় গিয়ে সিগারেট খাওয়ার কথা কাউকে বলবে না। কিন্তু একটু পর বিষয়টি অন্য পর্যায়ে চলে গেল। আসাদ, আনোয়ার, অনেক তারা 3 জন বাসায় যেতেই তাদের মা তাদের ওপর অনেক চড়াও হলো, আর অনেক মারধরও করলো। সবশেষে জানা গেল সিগারেট খাওয়ার জন্য তাদের মার দেওয়া হলো। তখন তারা 3 ভাই বুঝে নিল এটা সানির কাজ, কারণ তাদের সিগারেট খেতে একমাত্র সানি দেখেছিল। কিন্তু সত্যিকার অর্থে সানি বলে নাই তার মায়ের কাছে। পাশের বাসার যেই ছেলেটা দেখেছিল সেই ছেলেটাই বলে দিয়েছে। কিন্তু ওরা বুঝে নিল এটা হয়তো সানির কাজ। কিছুক্ষণ পর ওরা 3 জন দেখলো সানি বাজারে যাচ্ছে, আর আশেপাশে কেউই নেই।
এই সুযোগে সানিকে ওরা তিনজন ধরে ফেললো আর সানিকে নিয়ে গেল তাদের বাড়ির পাশে একটা ছোট মোটো জঙ্গলে। আর সেখানে নিয়ে গিয়ে সানিকে অনেক মার মারে। এক পর্যায়ে সানি সেখানেই মারা যায়। আর এই দৃশ্য দেখে ওরা তিন ভাই কিছুটা ভয় পেয়ে গেল, আর কি করবে কিছুই বুঝতে পারছিল না। তখন আসাদ বলল, একটা কাজ করি, সানির লাশটা এখানেই মাটিতে পুঁতে দেই, তাহলে আর কেউ বুঝতেও পারবে না কি হয়েছে সানির সাথে। যেমন কথা ঠিক তেমনই কাজ। আসাদ গিয়ে বাড়ি থেকে চুপি চুপি কোদাল নিয়ে আসলো আর সেখানেই সানির লাশটা কবর দিয়ে দিল। তারপর ওরা সবাই বাড়িতে ফিরে গেল। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল, আর এইদিকে সানির কোনো খবর নেই। সানির সৎ মা আসাদ আনোয়ার অনিককে বলল সানিকে খুঁজে আনার জন্য। তাদের মায়ের কথা শুনে তারা তিনজন চলে গেল সানিকে খুঁজতে। কিছুক্ষণ পর তারা ফিরে এসে বলল সানিকে খুঁজে পাওয়া যায়নি। সানির সৎ মা তো সানির জন্য রীতিমতো কান্না শুরু করে দিল। একটু পর সানির বাবা আফজাল মিয়া ঘরে আসলো আর এসে দেখে তার বউ কান্না করছে। তখন আফজাল মিয়া জিজ্ঞেস করলো কি হয়েছে। তারপর আসাদ বলল সানিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা শুনে সানির বাবাও বেরিয়ে পড়ল সানিকে খোঁজার জন্য। প্রায় 2 ঘন্টা খোঁজাখুঁজি করে যখন আফজাল মিয়া বাসায় ফিরে আসতে যাবে, ঠিক তখন পেছন থেকে সানি তার বাবাকে ডাক দিল। তখন আফজাল মিয়া পেছনে ফিরে দেখলো সানি দাঁড়িয়ে আছে। সানিকে দেখে আফজাল মিয়া অনেক খুশি হলো আর দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলো সানিকে। আর সানিকে নিয়ে বাড়িতে চলে গেল আফজাল মিয়া। কিছুক্ষণ পর আফজাল মিয়া যখন সানিকে নিয়ে বাড়িতে গেল, তখন সানিকে দেখে আসাদ, আনোয়ার, অনিক ওদের চোখ বড় বড় হয়ে গেল আর একজন অন্যজনের মুখের দিকে তাকাতে লাগলো আর ভাবতে লাগলো এটা কি করে সম্ভব। সানিকে তো নিজের হাতে কবর দিয়ে আসলাম, কিন্তু সানি ফিরে আসলো কি করে। সানির সৎ মা আফজাল মিয়াকে জিজ্ঞেস করলো সানিকে কোথায় খুঁজে পেল। তখন আফজাল মিয়া বলল, আমি যখন সব জায়গাতে খোঁজাখুঁজি করে বাড়িতে ফিরে আসছিলাম, তখন হঠাৎ আমাদের পাশের জঙ্গলের রাস্তার বাঁশঝাড়ের পাশে সানি দাঁড়িয়েছিল আর আমাকে পেছন থেকে ডাক দিল। তারপর সানিকে নিয়ে আসলাম। আফজাল মিয়ার মুখে এই কথা শুনে আসাদ, আনোয়ার, অনিক ওরা তিনজন চিন্তায় পড়ে গেল। এটা কি করে সম্ভব? এমনটা তো হওয়ার কথা না। নিজের হাতে যাকে কবর দিয়ে আসলাম সে কি করে ফিরে আসবে? তখন ওরা তিনজন খেয়াল করলো সানি তাদের দেখে মুচকি মুচকি হাসছে। এ যেন এক ভয়ঙ্কর রহস্যময় হাসি। এই হাসির আড়ালে লুকিয়ে আছে ভয়ঙ্কর হিংস্রতা। আসাদ, আনোয়ার, অনিক ওরা তিনজন ঘর থেকে বাইরে গেল আর একজন আরেকজনকে বলতে লাগলো এটা কি করে সম্ভব। তখন ওরা তিনজন অনেক চিন্তায় পড়ে গেল। এখন যদি সবকিছু বলে দেয় তাহলে তো অনেক বড় সমস্যা হয়ে যাবে। আনোয়ার তখন বলতে লাগলো, আরে এত চিন্তা করার কিছুই নাই, যা হবে সেটা পরে দেখা যাবে, এখন ঘরে চল। এই বলে ওরা তিনজন ঘরে চলে গেল আর সেদিনের মতো শুয়ে পড়ল। আসাদ, আনোয়ার, অনিক তাদের সারা রাত একটাই চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছিল, সানি কি করে ফিরে আসলো? আমরা তো তাকে নিজের হাতেই কবর দিয়ে এসেছিলাম, তাহলে সানি কি মারা যায়নি? এই চিন্তা করতে করতে ওরা ঘুমিয়ে গেল। এমন করে 2 দিন চলে গেল। সবকিছু ঠিক মতোই চলছিল, কোনো সমস্যাই ছিল না। হঠাৎ আসাদ, আনোয়ার, অনেক ওরা তিনজন বাসার ছাদে গেল সিগারেট খেতে, আর সেখানে গিয়ে দেখে সানি দাঁড়িয়ে আছে। তখন তাদের তিনজনের মাথায় একটা বুদ্ধি আসলো, সানিকে আবারও ভয় দেখাবে, যাতে সেদিন কি হয়েছিল সেটা তার বাবা মাকে না জানায়। আসাদ সানির হাত ধরলো আর হাত ধরেই চমকে উঠল। সাথে সাথে সানি হাতটা ছেড়ে দিল আসাদ। তখন অনেক বলল, এই মেজো ভাই, কি হয়েছে রে? তুই সানির হাত এমন ভাবে ছেড়ে দিলি কেন? তখন আসাদ বলতে লাগলো, তুই একবার সানির হাতটা ধরে দেখ, আমি কেন ওর হাতটা ছেড়ে দিলাম। তখন অনেক এসে সেও সানির হাতটা চেপে ধরলো আর সেও অবাক হয়ে গেল আর সাথে সাথে সানির হাতটা ছেড়ে দিল। সানি কিছু না বলে একটা মুচকি হাসি দিয়ে সেখান থেকে চলে গেল। তখন আনোয়ার বলতে লাগলো, কিরে তোদের কি হয়েছে?
সানিরে কিছু না বলে যাইতে দিলি কেন? ওরে তো ভয় দেখানোর কথা ছিল, আর তোরা ভয় না দেখিয়ে ওরে এইভাবে যাইতে দিলি। তখন অনিক আর আসাদ বলতে লাগলো, বড় ভাই, সানির হাতটা অনেক ঠান্ডা, এতটাই ঠান্ডা যে আমরা ওর হাতটা ধরেই রাখতে পারলাম না। মনে হচ্ছিল বরফের আগুনে আমাদের হাত জ্বলে যাবে, আর এর জন্যই ওর হাত ছেড়ে দিয়েছি ভাই। তখন আনোয়ার বলল, ধুর, এসব কি বলিস? আচ্ছা যাই হোক, পরের বার কিন্তু ওরে আরেকটা শিক্ষা দিতেই হবে, নয়তো ও আমাদের সমস্যা করবে। এই বলে ওরা তিনজন সিগারেট খেয়ে সেখান থেকে চলে গেল। সারাদিন এমন করেই চলে গেল। আস্তে আস্তে রাত নেমে আসলো, চারদিকে অন্ধকার। আসাদ, আনোয়ার, অনেক প্রতিদিনের মতো সেদিনও শুয়ে পড়ল। রাত আনুমানিক 2টা বাজে তখন। অনেকের অনেক চাপ দেয় ওয়াশরুমে যাওয়ার জন্য। অনেক তখন আনোয়ারকে ডাক দিল, বড় ভাই, এই বড় ভাই, একটু আমার সাথে আয় তো, আমার অনেক জোরে চাপ দিছে, একটু ওয়াশরুমে যেতে হবে। তখন আনোয়ার ঘুম থেকে উঠল আর অনেককে নিয়ে ওয়াশরুমে চলে গেল। তাদের বাথরুমটা হচ্ছে বাহিরে বাঁশঝাড়ের নিচে। অনেক বাথরুমে ঢুকে গেল আর আনোয়ার বাহিরে দাঁড়িয়ে রইল। 1 মিনিট পর আনোয়ার খেয়াল করলো রান্নাঘরের পাশ থেকে অনেক হাত ইশারা দিয়ে আনোয়ারকে ডাক দিচ্ছে। তখন আনোয়ার ভাবতে লাগলো, অনেক তো বাথরুমে, তাহলে রান্নাঘরের পাশে কি করে চলে গেল? আনোয়ার ভাবলো, আমি হয়তো খেয়াল করিনি, অনেক হয়তো তখনই বেরিয়ে গেছে। আনোয়ার চলে গেল অনেকের কাছে, আর এদিকে অনেক সাথে সাথেই রান্নাঘরে ঢুকে গেল। আর রান্নাঘরে ঢোকার আগে আনোয়ারকে হাতের ইশারায় এমন কিছু বোঝালো, মনে হচ্ছে রান্নাঘরে হয়তো বা চমৎকার কিছু একটা আছে। এমন ভঙ্গিতে আনোয়ারকে রান্নাঘরে আসতে বলল। আনোয়ার কোনো কিছু চিন্তা না করেই তার পেছন পেছন সেও ঢুকে গেল রান্নাঘরে। আর সেখানে গিয়ে দেখে রান্নাঘরে কিছুই নেই, অনেকও নেই সেখানে। যেই আনোয়ার পিছনে ঘুরলো চলে আসার জন্য, ঠিক তখন আনোয়ার দেখলো সানি তার পিছনে দাঁড়িয়ে আছে। এক ভয়ঙ্কর রূপ নিয়ে সানি দাঁড়িয়ে আছে। সানির চোখ দিয়ে তাজা রক্ত গল গল করে বেয়ে পড়ছে, মুখে লেগে আছে কবরের কাদামাটি। দেখতে এতটাই ভয়ঙ্কর ছিল, যেটা দেখে আনোয়ার ভয় একদম চুপ হয়ে গেল। তার মুখ থেকে কোনো আওয়াজ আসছিল না। আনোয়ার অনেক চেষ্টা করলো চিৎকার দেওয়ার, কিন্তু ওর মুখ থেকে কোনো আওয়াজই বের হচ্ছিল না। ঠিক তখন ভয়ঙ্কর এক কণ্ঠে ছানি বলতে লাগলো, বড় ভাই, তুই কি করে পারলি আমাকে এইভাবে মেরে ফেলতে? আমি তো একজন ইতিম, আমার তো মা নাই। তোদের মাকে আমি নিজের মা মনে করি, আর তোর মা আমাকে কখনোই বুঝতে দেয়নি যে আমার মা মারা গেছে। নিজের ছেলের মতোই আমাকে আদর করত। আর তুই আমার ভাই, হয়তো সৎ ভাই, কিন্তু আমি তো তোদের ভাই মনে করতাম। আর তোরাই কিনা আমার এইভাবে মেরে ফেললি, তারপর আবার মাটির নিচে চাপা দিয়ে চলে আসলি। আজ তোকে কে বাঁচাবে বড় ভাই? এটা বলে ভয়ঙ্কর এক হাসি দিল ছানি। সানির হাসির আওয়াজে মনে হচ্ছিল মাটিগুলো থরথর করে কাঁপছে। আর আনোয়ার ভয়ে এদিক ওদিক যাওয়ার চেষ্টা করছে, কিন্তু তার নিচের জায়গা থেকে এক পাও নড়তে পারছে না। মনে হচ্ছিল ওর পায়ে চুম্বক লেগে আছে, আর সেই চুম্বক তাকে মাটির নিচে টেনে নিয়ে যাচ্ছে। তখন সানি বলতে লাগলো, বড় ভাই, কোথাও যেতে পারবি না। আজ তোর মৃত্যু হবে। একে একে সবাইকে শেষ করে দেব। কেউ বাঁচতে পারবি না, কেউ না। আনোয়ার তখন একটা কাঠের পুতুল হয়ে গেল, আর সানি যা যা করতে বলল তাই তাই করতে লাগলো। সানি তখন হাতের ইশারা দিয়ে বলল তার গলায় দড়ি পড়তে। আনোয়ার সেটাই করলো। আনোয়ার যেন ঘোরের মধ্যে চলে গিয়েছিল, আর রান্নাঘরের
উপরে থাকা একটা বাঁশের সাথে ফাঁস দিয়ে মারা গেল। অন্যদিকে অনেক বাথরুম থেকে বের হয়ে আনোয়ারকে খুঁজতে লাগলো। তখন আনোয়ারকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তখন সে খুঁজতে খুঁজতে রান্নাঘরের পাশে চলে আসলো, আর এসে দেখে রান্নাঘরের দরজাটা খোলা। তখন অনেক ভাবলো আনোয়ার হয়তো রান্নাঘরে পানি খাওয়ার জন্য আসছে। এটা ভেবে অনেক রান্নাঘরে ঢুকতে লাগলো। যেই রান্নাঘরে মাথা ঢোকালো ঠিক তখন অনেকের চোখে পড়লো ঝুলতে থাকা আনোয়ারের সেই লাশ। আর এটা দেখে অনেক ভয়ঙ্কর এক চিৎকার দিয়ে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে গেল। অনেকের চিৎকার শুনে অনেকের বাবা মা পাশের বাড়ির সবাই সেখানে চলে আসে, আর সেখানে এসে দেখে অনেক অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আছে, আর তার পাশেই ঝুলছে আনোয়ারের মরা দেহ। তখন সবাই ধরাধরি করে আনোয়ারকে নিচে নামালো, কিন্তু আনোয়ার তখন আর বেঁচে নেই। বাড়িতে কান্নার রোল পড়ে গেল। সবাই তো একটাই চিন্তা, আনোয়ার এই কাজটা কি করে করলো। পরের দিন দুপুরে অনেকের জ্ঞান ফিরল, আর চোখ খুলে দেখলো তার পাশে সবাই দাঁড়িয়ে আছে, সবার মাথায় টুপি। তখন অনেক বলতে লাগলো, কি হয়েছে, সবাই টুপি পরে আছো কেন? আসাদ তখন বলতে লাগলো, আনোয়ার ভাই আর নাই, সে মারা গেছে, এখন তার জানাজা হবে। তখন অনেকের মনে পড়ে গেল রাতের কথা, আর অনেক কান্না করতে লাগলো। সবাই মিলে আনোয়ারকে কবর দিল। এমন করে চলে গেল আরো 2টা দিন। আসাদ এই 2 দিন খেয়াল করলো ছানি শুধু তাদের দেখলে মুচকি মুচকি হাসে। আসাদ তখন কিছু মাথায় না নিয়ে অন্য কিছু ভাবতে লাগলো। এমন করে চলে গেল আরো কয়েকটা দিন। আসাদ বড় ভাই আনোয়ারের কথা ভুলতে পারছিল না। তার মনের মধ্যে একটাই চিন্তা, আনোয়ার ভাই কেন এমন করে ফাঁসিতে চড়ল। আনোয়ার ভাই তো এমন কাজ কখনোই করতে পারে না। সেদিন রাতে আসাদের কিছু ভালো লাগছিল না, আর তাই আসাদ ঠিক করলো সে পুকুর পাড়ে গিয়ে বসবে। যেমন ভাবা তেমন কাজ। আসাদ চলে গেল পুকুর পাড়ে। বাঁশ দিয়ে মাচা তৈরি করা ছিল। গ্রামে যারা থাকেন তারা হয়তো অবশ্যই চিনতে পারছেন মাচা অথবা টং কাকে বলে। তাদের পুকুর পাড়ে টং ছিল, আর আসাদ গিয়ে সেই বাঁশের টঙের উপর বসলো, আর ভাবতে লাগলো বড় ভাইয়ের সাথে এটা কি হলো। ভাই তো এমন কাজ কখনোই করতে পারে না। ঠিক তখন পেছন থেকে একটা ভয়ঙ্কর আওয়াজ ভেসে আসলো। আওয়াজটা ছিল অনেকটা এমন, আনোয়ার নিজের গলায় দড়ি দেয়নি, ওরে আমি মেরেছি। তখন আসাদ পিছনে তাকালো, আর সে দেখলো সানি দাঁড়িয়ে আছে। কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে সানি মাটি থেকে প্রায় 2 ফুট উপরে দাঁড়িয়ে আছে। আসাদ অবাক হয়ে গেল, এটা কি করে সম্ভব? সানি হাওয়ায় কি করে ভাসতে পারে? অন্যদিকে আসাদ খেয়াল করলো সানির চোখ দিয়ে গল গল করে রক্ত বের হচ্ছে। কি একটা ভয়ঙ্কর দৃশ্য, যা দেখলে যে কেউ সেখানে অজ্ঞান হয়ে যাবে। আসাদ সাহস করে বলতে লাগলো, সানি, কি হয়েছে তোর? তুই এত রাইতে এইখানে কি করিস? তখন সানি হাসতে লাগলো আর ভয়ঙ্কর কণ্ঠে বলতে লাগলো, মৃত মানুষের কিসের রাত আর কিসের দিন, তার জন্য তো দিন রাত সবই সমান। আমি তোদের কি ক্ষতি করেছিলাম? তোরা আমারে মারলি কেন? আমি তো তোদের আমার ভাই ভাবতাম, আর তোরা কি না আমারে সৎ ভাই ভেবে মেরে দিলি। সেদিন আমি আম্মাকে কিছুই বলি নাই। আম্মাকে বলেছিল পাশের বাসার তরিকুল তোদের সিগারেট খাওয়াটা সে দেখে নিয়েছিল, আর সেই গিয়ে আম্মাকে বলে দিছিল। আর তোরা এই অপরাধে আমাকে মেরে ফেললি। এখন তোকে কে বাঁচাবে? আনোয়ারকে তো গলায় দড়ি দিয়ে মারছি, এবার তোরে পানিতে চুবিয়ে মারব। বুঝতে পারবি মৃত্যু যন্ত্রণা কতটা
ভয়ঙ্কর হয়। এটা বলে সানির অবয়বটা ঝাঁপিয়ে পড়লো আসাদের ওপর, আর সেখানেই শুরু হলো ব্যাপক ধস্তাধস্তি। এক সময় সানি আসাদকে অনেক জোরে একটা লাথি দিল, আর আসাদ ছিটকে গিয়ে পড়লো পুকুরের পানিতে। আর সেখানেই আসাদকে চুবাতে চুবাতে মেরে ফেললো সানি। সকালে আসাদের বাবা পুকুরে আসলো, আর সেখানে এসে দেখে পুকুরে একটা মানুষের বডি উল্টো হয়ে ভেসে আছে। তারপর দৌড়ে গিয়ে পুকুরে নামলো, আর বডিটা সোজা করতেই দেখতে পেল এটা আর কেউ না, এটা আসাদেরই মরা দেহ। আর সেখানে চিৎকার দিয়ে সে অজ্ঞান হয়ে গেল। উনার চিৎকার শুনে সবাই দৌড়ে গেল পুকুরে, আর সেখানে গিয়ে দেখে দুইটা বডি পানির উপরে ভেসে আছে। তখন সবাই মিলে বডি দুইটা পাড়ে উঠালো। তখন সবাই দেখলো আসাদের বাবা বেঁচে আছে, কিন্তু অজ্ঞান হয়ে গেছে। কিন্তু আসাদ আর বেঁচে নেই, সে মারা গেছে, আর তার চোখগুলো অনেক বড় বড় হয়ে আছে। যে কেউ দেখলেই ভয় পাবে আসাদের মরা দেহটা এমন অবস্থায় ছিল, কারণ এতটাই ভয়ঙ্কর দেখতে ছিল তার মৃতদেহটা। বাড়িতে কান্নার রোল পড়ে যায়। 2 দিন যেতে না যেতেই 2 ছেলের মৃত্যু, এটা কখনোই মানা যায় না। প্রতিবেশী যারা আছে তারাও কান্না করছে এমন দৃশ্য দেখে, কিন্তু সানি দূরে বসে থেকে মুচকি মুচকি হাসছে। এই দৃশ্যটা দেখে ফেলে অনেক। তখন অনেকের কিছুটা সন্দেহ হলো। যেদিন থেকে সানি ফিরে আসছে এরপর থেকেই এই সমস্ত ঘটনা ঘটে যাচ্ছে। তখন অনেক সিদ্ধান্ত নিল সানিকে চোখে চোখে রাখবে। সে দেখবে সানি কোথায় যায় আর কি করে, সবকিছুর ওপর নজর রাখবে। এমনটাই সিদ্ধান্ত নিল অনেক। এমন করে বেশ কিছুদিন চলে গেল, কিন্তু অনেক তেমন কিছুই দেখলো না। তারপরেও সে সানিকে চোখে চোখে রাখলো। সেদিন ছিল শুক্রবার, আর সবাই নামাজ পড়ে আসছিল। ঠিক তখন অনেক খেয়াল করলো সানি একা একা জঙ্গলের দিকে যাচ্ছে। অনেকও তার পিছু পিছু যেতে লাগলো। বেশ কিছু সময় যাওয়ার পর অনেক খেয়াল করলো এটা সেই জায়গা যেখানে সানিকে মেরে পুঁতে রাখা হয়েছিল। তখন অনেকের নজর গেল সেই কবরের দিকে, কিন্তু সে দেখলো কবরটা যেমন ছিল ঠিক তেমনই আছে। তখন সে আবার সানির দিকে তাকালো, কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে তখন আর সানিকে দেখতে পেল না অনেক। চারদিকে তন্ন তন্ন করে খুঁজতে লাগলো, কিন্তু কোথাও সানিকে খুঁজে পেল না। সানিকে খুঁজে না পেয়ে অনেক আবার বাড়িতে ফিরে গেল, আর সেখানে গিয়ে দেখলো সানি পুকুর পাড়ে বসে আছে, আর অনেককে দেখে মুচকি মুচকি হাসছে। তখন অনেক সানিকে জিজ্ঞেস করলো, তুই এতক্ষণ কোথায় ছিলি? তখন সানি মুচকি হাসি দিয়ে বলতে লাগলো, আমি আবার কোথায় যাব, আমি তো এখানেই বসে রয়েছি। সানির মুখে এই কথা শুনে অনেক আর কিছুই বলল না। কিছু না বলে অনেক সেখান থেকে চলে গেল। যেতে যেতে ভাবতে লাগলো, এটা কি তাহলে আমার মনের ভুল ছিল? কিন্তু এমনটা কি করে হতে পারে? আমি তো নিজের চোখে দেখলাম সানিকে ওই দিকে যেতে, কিন্তু সানি এখানে কি করে চলে আসলো? অনেক এগুলো ভাবতে লাগলো, আর সানির প্রতি সন্দেহটা আরো যেন তার বেড়ে গেল। এমন করে কেটে গেল আরো 4-5 দিন। তারপর হঠাৎ একদিন অনেক দেখলো সানি আবারও সেই জঙ্গলের দিকে যাচ্ছে। তখন প্রায় মাগরিবের রক্ত হয়ে যাবে এমন একটা সময় ছিল। অনেক যে জঙ্গলের দিকে যাচ্ছে এই বিষয়টা আবার খেয়াল করলো তাদের মসজিদের ইমাম সাহেব, আর ইমাম সাহেবও অনেকের পিছনে পিছনে যেতে লাগলো। ইমাম সাহেব কিছুটা সন্দেহ হলো বলেই অনেকের পিছন পিছন গেল। সেখানে গিয়ে দেখলো অনেক হাওয়ায় ভাসছে, আর তার সামনে একটা অবয়ব দাঁড়িয়ে আছে। ঠিক তখন সেই অবয়বটা অনেককে অনেক জোরে ছুঁড়ে মারলো, আর অনেক গিয়ে পড়লো একটা গাছের ওপর। তারপর আবার সেই অবয়বটা অনেকের কাছে গেল, আবারও অনেককে 2-3টা আছাড় দিল। তখন ইমাম সাহেব বুঝতে পারলো এটা সাধারণ কিছু না। সাথে সাথে ইমাম সাহেব নিজের শরীর বন্ধ করে নিল। সূরা পড়তে পড়তে অনেকের কাছে গেল। সেখানে গিয়ে অনেককে জড়িয়ে ধরলো, আর সূরা পড়ে অনেকের গায়ে ফু দিল। আর সেই অবয়বটা সাথে সাথেই সেখান থেকে গায়েব হয়ে গেল। অনেক আছাড় খেয়ে সেখানে অজ্ঞান হয়ে পড়ে রইল। তখন ইমাম সাহেব তাকে বাড়িতে নিয়ে আসে। অনেকের এই অবস্থা দেখে বাড়ির সবাই কান্না করতে শুরু করলো, আর ইমাম সাহেবকে জিজ্ঞেস করলো অনেকের
কি হয়েছে, কোথায় অনেককে পেল? তখন ইমাম সাহেব সবকিছু খুলে বলল উনি যা যা দেখেছিল। এইদিকে অনেকের জ্ঞান ফিরে আসছে, কিন্তু অনেক কোনো কথা বলতে পারছে না। সবাই অনেককে জিজ্ঞেস করতে লাগলো সে জঙ্গলে কিসের জন্য গিয়েছিল, কিন্তু অনেক চুপ করে রইল। কিছুক্ষণ পর সবাই খেয়াল করলো অনেকের চোখ দুইটা আস্তে আস্তে লাল হতে লাগলো। এতটাই লাল হলো যে চোখের মণিটা কালো, সেটাও লাল হয়ে গেছে। তখন সবাই ভয় পেতে লাগলো। তখন অনেক ভয়ঙ্কর এক কণ্ঠে বলতে লাগলো, সবাই এখান থেকে চলে যা। আমি এখন কিছু সময় একলা থাকবো। আমারে কেউ বিরক্ত করবি না। যে আমারে বিরক্ত করতে আসবি তারই কিন্তু শেষ করে দেব। একদম জানে মেরে ফেলবো। তখন ইমাম সাহেব জিজ্ঞেস করলো, কে তুই? আর এই ছেলের উপর কেন ভর করেছিস? কি ক্ষতি করেছে তোর এই ছেলেটা? তখন অনেক রক্ত লাল চোখে ইমামের দিকে তাকালো আর আর একটা দৌড় দিয়ে ইমামের সামনে চলে আসলো। আর ইমাম সাহেবকে অনেক জোরে একটা ধাক্কা দিল। আর ইমাম সাহেব ধাক্কা খেয়ে ঘরের দেয়ালের সাথে বাড়ি খেলো। আর সাথে সাথে ইমাম সাহেবের মাথা ফেটে রক্ত পড়তে লাগলো। এই দৃশ্য দেখে তো সেখানে উপস্থিত থাকা সবাই অনেক বেশি অবাক হয়ে গেল। তখন অনেক বলতে লাগলো, আমি আগেই বলেছি আমারে কেউ বিরক্ত করতে আসবি না। যেই আমারে বিরক্ত করতে আসবি তারই কিন্তু জানে মেরে ফেলবো। এই ইমামকে মারি নাই কারণ উনি ভালো মানুষ, তাই সামান্য একটু আঘাত দিলাম। এটা বলেই অনেক তার রুমে চলে গেল আর ঘরের দরজা বন্ধ করে দিল। তখন ইমাম সাহেব বলতে লাগলো, এইটা তো অনেক শক্তিশালী জিন, এর সাথে আমি মোকাবেলা করতে পারবো না। আপনারা ভালো কোনো হুজুরকে ডাকেন। এটা বলে ইমাম সাহেব সেখান থেকে চলে গেল। এইদিকে অনেকের বাবা ভালো একজন হুজুর কবিরাজ খুঁজতে লাগলো, কিন্তু কাউকেই পাচ্ছিল না। যদিও কাউকে নিয়ে আসে তাহলে সে তাদের বাড়ির উঠান থেকেই পালিয়ে যায় আর বলতে থাকে, ওরে আল্লাহ, এটা তো এক ভয়ঙ্কর শক্তিশালী জিন। আমার পক্ষে সম্ভব না এই জিনের সাথে মোকাবেলা করা। আমি যদি এর পিছনে লাগতে যাই তাহলে সে আমার এবং আমার পুরো বংশকে শেষ করে দেবে। এইদিকে অনেকের বাবা তো চিন্তায় পড়ে গেল। দুই ছেলে চোখের সামনেই মারা গেল। এখন এই ছেলেটার একই অবস্থা হয়ে গেছে। অনেকের বাবা বুঝতে পারছিল না সে কি করবে। সেদিন ছিল শুক্রবার। অনেকের বাবা নামাজ পড়ে বাড়ির দিকে আসছিল। ঠিক তখন পেছন থেকে কেউ একজন বলতে লাগলো, বিপদ, অনেক বিপদ। এই বিপদ তোর ঘাড়ে কি করে আসলো রে? তখন অনেকের বাবা পিছনে ফিরে তাকালো আর দেখলো তার পিছনে একটা পাগল মতো লোক দাঁড়িয়ে আছে। পাগলের পরনে ছিল একটা ছেঁড়া পাটের বস্তা, কিন্তু এই পাগলের শরীর থেকে অসাধারণ সুন্দর একটা ঘ্রাণ ভেসে আসছিল। তখন অনেকের বাবা বলতে লাগলো, কে আপনি পাগল বাবা? আপনি কি আমাকে কিছু বলেছেন? তখন সেই পাগলটা বলতে লাগলো, আমি পাগল না রে বাপ, আমার নাম নবু। সবাই আমাকে নবু পাগলা বলে ডাকে। তুই তো অনেক বড় বিপদে আছিস রে। এই বিপদ কি করে তোর ঘাড়ে আনলি? তোর তো সব শেষ করে দেবে। তখন অনেকের বাবা অবাক হয়ে গেল আর ভাবতে লাগলো, আমার বিপদ এই নবু পাগলা কি করে জানলো? এটা তো সাধারণ কোনো পাগল না। এটা চিন্তা করে অনেকের বাপ এক দৌড়ে নবু পাগলার পা জড়িয়ে ধরলো আর কান্না করতে করতে বলতে লাগলো, নবু পাগলা, আপনি আমাকে সাহায্য করেন। আমার সবকিছু শেষ হয়ে গেল। আমার 4 ছেলে, 2জনই মারা গেছে আর 2জন বেঁচে আছে, কিন্তু একজন তো বেঁচে থেকেও মরার মতো। তখন নবু পাগলা বলতে লাগলো, কে বলেছে তোর 2 ছেলে বেঁচে আছে? তোর মাত্র একটা ছেলেই বেঁচে আছে আর বাকি 3জন মারা গেছে। নবু পাগলার মুখে এই কথা শুনে অনেকের বাবা একদম চুপ হয়ে গেল। তারপর বলতে লাগলো, এটা আপনি কি বলছেন? তখন নবু পাগলা বলল, আমি যেটা কইছি ওইটাই ঠিক। তোর ছেলে মাত্র একজন আছে, বাকি সব মরে গেছে। আমারে তোর বাড়িতে নিয়ে চল,
পরেই সব দেখতে পাবি। এখন আমি এত কথা বলতে পারবো না রে। যদি ইচ্ছা হয় তাহলে বাড়িতে নিয়ে চল, নয়তো আমারে যাইতে দে। তখন অনেকের বাপ নবু পাগলাকে তার সাথে নিয়ে বাড়িতে চলে আসলো। বাড়িতে গিয়ে নবু পাগলা বলতে লাগলো, তোরা শুধু দেখবি আমি কি করি। একদম চুপ হয়ে দাঁড়িয়ে থাকবি, কোনো কথা বলবি না, তাহলে সব কিছুই বুঝতে পারবি। আর চিন্তা করিস না, আমি যেহেতু আইসা পড়ছি, তাহলে সব ঠিক করে তারপরেই যাবো। এইটা বলে অনেককে তার সামনে আনতে বলল। তখন চারজন মিলে অনেককে ঘরের বাইরে নিয়ে আসলো। অনেক এতটাই শক্তিশালী হয়ে গেছে, চারজন মিলেও অনেককে ধরে রাখতে পারছিল না। তখন নবু পাগলা বলতে লাগলো, ক্যাডারে তুই এত শক্তি দেখাচ্ছিস? তুই কি দেখতে পাস না তোর সামনে নবু পাগলা বসে আছে? নাকি আমারে চিনস না? তখন অনেক ভয়ঙ্কর কণ্ঠে বলতে লাগলো, নবু পাগলা, আমি তোরে ভালো করেই চিনি। তুই হাফেজ সুলাইমান জিনের বন্ধু নবু পাগলা। তখন নবু পাগলা একটা মুচকি হাসি দিল আর বলতে লাগলো, আমারে যেহেতু চিনাই ফেলাইছস, তাইলে আর এত শক্তি দেখাস না। চুপ হইয়া বইসা পর আমার সামনে, দুইজন মিলে কয়টা কথা কই। তখন অনেক শান্ত হয়ে নবু পাগলার সামনে বসে গেল। তখন নবু পাগলা বলতে লাগলো, আচ্ছা এইবার আমারে ক, তুই কেড়ে এলি এই ঘরে, আর এই পোলাডারে কেন কষ্ট দিতেছস? বাকি দুইটা পোলারে তো তুই মাইরাই ফালাইছস। তখন ভয়ঙ্কর কণ্ঠে অনেক বলতে লাগলো, নবু, আমি বাধ্য হয়ে এসেছি। এরা তিনজন মিলে সানিকে নির্মম ভাবে খুন করেছে। সানি ছেলেটা অনেক কান্না করেছিল আর বলেছিল, বড় ভাই, মেজো ভাই, ছোট ভাই, তোমরা আমারে মাইরো না। আমার মা নাই, তোমাদের মাকে আমি নিজের মা বলে ডাকি। কখনো আমি ওনাকে আমার সৎ মা ভাবি নাই, আর তোমাদের মা আমাকে কখনো সৎ ছেলের চোখে দেখে নাই। এর জন্যই মাদ্রাসা ছুটি দিলেই আমি মায়ের কাছে চলে আসি। তোমরা যদি চাও আমি আর কখনোই বাড়িতে আসবো না, তারপরেও আমারে মাইরো না, আমারে ছাইরা দাও। কিন্তু এই তিন ছেলে সানির কোনো কথা শোনে নাই। ছেলেটাকে মেরে ফেললো আর সেই লাশটা জঙ্গলে কবর দিয়ে দিল। আমি তখন নামাজে ছিলাম, ওদের সব কথাই আমি শুনতেছিলাম, কিন্তু আমার নামাজ শেষ না করে আমি কিছুই করতে পারছিলাম না। যখন আমার নামাজ শেষ হলো, তখন আর ছানি বেঁচে ছিল না। ঠিক তখন আমি ছানির শরীরে ঢুকে গেলাম, কারণ ছানিকে জানাজা ছাড়াই মাটি দিয়েছিল। এর জন্য ছানির শরীরটা নিতে আমার কোনো সমস্যা হয়নি। সব কথা শুনে সানির মা আর সানির বাবা কান্না করতে লাগলো আর বলতে লাগলো, নবু, আমার এমন ছেলে লাগবে না। যেই ছেলেরা একটা তিন ছেলেকে এমন ভাবে মেরে ফেলতে পারে, সেই ছেলে 2 দিন পর আমাদের যে মারবে না এটার কি গ্যারান্টি? ওরে মেরে ফেলুক, আমাদের কোনো শোক আফসোস নেই এমন ছেলের জন্য। তখন নবু পাগলা বলতে লাগলো, আমি তোদের কথা কইতে না করছিলাম না? আর একটাও কথা কইবি না, একদম চুপ হয়ে যা। তখন ওরা চুপ হয়ে গেল। নবু পাগলা সেই জিনকে বলতে লাগলো, আমি বুঝতে পারছি রে, সেদিন কি হয়েছিল। ওরা ভুল করে ফেলেছে, তুই এবার এই পোলাডারে মাফ করে দে। একবার পোলাডার বাপ মার মুখের দিকে তাকিয়ে দেখ, 3 সন্তান হারিয়ে কি অবস্থা হয়েছে। বংশের বাতি দেওয়ার মতো এই পোলাডাই আছে এখন, ছেড়ে দে ওরে। যথেষ্ট শাস্তি দিছিস পোলাডারে, আমি জানি তুই ভালো জিন, আর তাই তোরে আমি কিছুই করবো না বাপু। আর তুই ভালো করেই জানিস আমি আর আমার বন্ধু হাফেজ সুলাইমান জিন কি করতে পারি। তখন অনেক বলতে লাগলো, ঠিক আছে নবু, আমি চলে যাচ্ছি। সানির নামে একটা গায়েবী জানাজা পড়ে দিতে বলিস,
আর প্রতি মাসে একবার সানির নামে কয়েকটা ইতিম ছেলেদের খাওয়াতে বলিস। এটা বলে সেই জিনটা চলে গেল আর অনেক সাথে সাথেই অজ্ঞান হয়ে পড়ে গেল। তখন নবু পাগলা বলতে লাগলো, শুনছিস সে কি কইয়া গেল? ওর কথা মতো কাজগুলা করিস বাপু, আমি এখন চলে যাব। তখন অনেকের বাবা বলল, নবু পাগলা আজ রাতটা আমার বাড়িতে থেকে যান। তখন নবু পাগলা বলতে লাগলো, পাগল কখনো ঘরে থাকে না রে, পাগল থাকে বনে জঙ্গলে। এই বলতে বলতে সে সেখান থেকে চলে গেল। প্রিয় ইমরান ভাই, এই ছিল আজকের ঘটনা। আশা করি ঘটনাটা সবার অনেক ভালো লেগেছে। ঘটনাটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন প্লিজ। আমি মোকসেদ হাসান, বাসা নেত্রকোনা ৭ রেল ক্রসিং। আজ এখানেই শেষ করলাম। কথা হবে আবারও নতুন কোনো ভয়ঙ্কর ঘটনা নিয়ে। ভূতাড্ডা দীর্ঘজীবী হোক। আল্লাহ হাফেজ। ধন্যবাদ মোকসেদ ভাই এত সুন্দর করে নবু পাগলার এই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করার জন্য। সত্যিই মোকসেদ ভাই অসাধারণ ছিল আজকের ঘটনাটি। ঘটনাটির মধ্যে কি নেই, একাধারে একের ভেতর যেন সব। সত্যি বলতে ভাই, সানি নামক ছেলেটার এমন করুণ পরিণতি যখন আমি পড়ছিলাম, আমি নিজেই অনেকটা ইমোশনাল হয়ে যাচ্ছিলাম। কেননা সত্যি এরকমটা আসলে আমাদের কারোরই কাম্য না। তো ঘটনা তো ঘটনাই, এখন যার সাথে ঘটে যায় সেই তো বুঝতে পারে যে ঘটনা আসলে কতটুকু দুর্বিষহ। ধন্যবাদ মোকসেদ ভাই ঘটনাটি এত সুন্দর করে গুছিয়ে লিখে আমাদেরকে পাঠানোর জন্য। আশা করি সব সময় এইভাবেই পাশে থাকবেন আর নিত্য নতুন ভয়ঙ্কর সব ঘটনা আমাদেরকে উপহার দেবেন। তো ডিয়ার লিসেনার্স, আপনাদের কাছে কেমন লাগলো মোকসেদ ভাইয়ের নবু পাগলার আজকের ঘটনাটি? আপনারা কিন্তু অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের সাথে শেয়ার করবেন। তো চলে যাওয়ার আগে আপনাদেরকে আবারও বলতে চাই, আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। এর ফলে আমাদের পরবর্তী সকল আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর আপনারাও যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান সেই ক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিতে পারেন। আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে প্রিন্ট আপ করা আছে। এছাড়াও আপনারা চাইলেই কিন্তু আমাদেরকে ইমেলের মাধ্যমেও ঘটনা পাঠাতে পারেন। আর আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutadda.stories@gmail.com। আপনাদের জানা শোনা সেরা ভয়ঙ্কর ঘটনাগুলো আমাদেরকে লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে পাঠিয়ে দিতে পারেন। আর আপনারাও যদি চান আমাদের সাথে কমিউনিকেশন করতে, সেক্ষেত্রে ইজিলি কিন্তু আপনারা যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক পাবলিক গ্রুপটাতে। সেখানে আমি সহ আমাদের সকল অ্যাডমিন, আমাদের সকল স্টোরি টেলার, মডারেটর সবাই সেখানে অ্যাক্টিভ থাকার চেষ্টা করি। সবার সাথে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন, আমাদের সাথে আপনাদের মতামত জানাতে পারেন, কেমন ঘটনা শুনতে চান সেটাও আপনারা কিন্তু আমাদের সাথে শেয়ার করতে পারেন। আর আমাদের ফেসবুক পাবলিক গ্রুপটার লিংক অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেব। তো এই ছিল আজকের আয়োজন। আমি ইমরান এইচ খান আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। কথা হচ্ছে আগামী এপিসোডে নতুন আর দুর্দান্ত ভয়ঙ্কর কোনো এক ঘটনা নিয়ে। টিল দেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, ভূত আড্ডার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।